আরোহা নীলাক্ষীর হাত থেকে কালো কাপড়টি নিয়ে ধীরে ধীরে আরদিয়ানোর দিকে এগিয়ে গেল। ওদিকে আরদিয়ানো এক হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আরোহার মুখোমুখি হলো, যেন ছোট্ট মেয়েটির সুবিধা হয়। আরোহা তার ছোট্ট তুলতুলে দুটি হাত দিয়ে বারবার আরদিয়ানোর চোখে কাপড়টি বেঁধে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তার কুচি হাত গলে কাপড়টি ফসকে যাচ্ছে। কোনোভাবেই আরদিয়ানোর চোখ দুটো ঠিকঠাক বাঁধতে পারছে না সে। চারপাশে এক থমথমে নীরবতা। বিষণ্ণ ও কৌতূহলীয় দৃষ্টি নিয়ে আরোহা প্রথমে তাকালো মিসেস আরনের দিকে। তিনি বেশ ভয় পেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশেই থমথমে দাঁড়িয়ে আছে মিস রোজ। অন্যদিকে আরমান্দ কিছুটা দূর থেকে পুরো দৃশ্যটা দেখছে গভীর মনোযোগ দিয়ে, কিন্তু কেউ আরোয়ার সাহায্য এগিয়ে আসছে না। কোনো উপায় না পেয়ে আরোয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালো নীলাক্ষীর দিকে। নীলাক্ষী দূর থেকেই আরোয়া মনের ভেতরের দ্বিধা আরো অসহায়ত্ব বুঝতে পারল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দু কদম সামনে এগিয়ে আসতেই আরোয়ার মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আরোয়াকে বুক ফেটে কিছু বলতে হলো না। তার চোখে আকুতি নীলাক্ষী বুঝে নিয়েছে। আদ্রিয়ানো এখনো চোখ বন্ধ করে হাঁটু ভাঁজ করে ওভাবেই বসে আছে। হঠাৎ তার নাকের কাছে ভেসে এলো মিষ্টি একটি বেলে ফুলের সুঘ্রাণ। চেনা অথচ অচেনা এক অদ্ভুত অনুভূতিতে তার মনটা আচ্ছন্ন হয়ে গেল। আদ্রিয়ানো আলতো করে নাক টেনে গন্ধটি বুক ভরে নিল। নীলাক্ষী নিঃশব্দে আদ্রিয়ানোর ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। সে সামনাসামনি হলো না, বরং পেছন থেকেই পরম যত্নে দূরত্ব বজায় রেখে আদ্রিয়ানো চোখ দুটো কালো কাপড়ে বেঁধে দিল। বাঁধন শেষ করে নীলাক্ষী দ্রুত আদ্রিয়ানোর কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু সেই বেলে ফুলের মিষ্টি সুঘ্রাণটি আদ্রিয়ানোর নাসিকারন্ধ্রে ঠিকই রয়ে গেল। আদ্রিয়ানো চোখ বাঁধা অবস্থায় ধীরে পায়ে উঠে দাঁড়াতেই আরমান্দ সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, রুলস নাম্বার 1, কেউ কোনো চিৎকার চেঁচামেচি করবে না, যেমনটা আদ্রিয়ানো বলেছে। এটা বোবামাচি খেলা। আজকে আমরা সবাই বোবামাচি হয়ে থাকবো। আমরা সবাই একদম চুপ থাকবো, আর আদ্রিয়ানো আমাদের খুঁজে বের করবে। দেখা যাক। কোনো প্রকার শব্দ ছাড়া আদ্রিয়ানো কিভাবে এই খেলা খেলে। সবাই মনে মনে জানতো আদ্রিয়ানো সাধারণ কেউ নয়। সে চীন থেকে ব্ল্যাক বেল্ট ট্রেনিং নিয়ে এসেছে। চোখ বন্ধ থাকা অবস্থায় কোনো শব্দ ছাড়াই শুধু নাকে ঘ্রাণ শুঁকে কিংবা সামান্যতম কম্পন অনুভব করে কিভাবে নিখুঁত নিশানা ভেদ করতে হয়। সেই বিশেষ ট্রেনিং তার নেওয়া আছে। তার ইন্দ্রিয়গুলো সাধারণ মানুষের চেয়ে ঢের বেশি সংকীর্ণ। আদ্রিয়ানোর ঠোঁটের কোণে এবার একটা বাঁকা আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। নীলাক্ষী দূর থেকে তার ঠোঁটের সেই
তাচ্ছিল্য ভরা হাসিটুকু লক্ষ্য করল। সে মনে মনে ভাবল, দেখা যাক কেমন খেলতে পারো বুড়ো দামড়া কোথাকার। চোখ দুটো বেঁধে ফেলতে আর্দিয়ানো ঘ্রাণান্বিত যেন এক নিমিষেই তীব্র হয়ে উঠল। চারপাশের চেনা জগৎটা চোখের আড়ালে চলে যেতেই নাকে এসে ধাক্কা দিল বেলে ফুলে এক তীব্র মিষ্টি সুবাস। অবাক করার মতো বিষয়, চোখ খোলা অবস্থায় এই অদ্ভুত সুন্দর গন্ধটা সে আগে কখনোই এভাবে টের পায়নি। নেশাতুর সেই সুবাসকে অনুসরণ করে অন্ধের মতো এক পা দু পা করে এগোতে লাগলো সে। প্রতিটি পদক্ষেপে আদ্রিয়ানোকে টেনে নিয়ে যাচ্ছিল বেলে ফুলের গন্ধে মাতাল করে রাখা সেই রহস্যময়ী মেয়েটির দিকে। নীলাক্ষী লুকিয়ে আছে ঘাপটি মেরে, সামনে আসবে না এই লোকের। চোখ বন্ধ করে ফেলল নীলাক্ষী। আদ্রিয়ানো যত সামনে আসছে বুক ধুকপুক করছে নীলাক্ষী। ধীরে ধীরে চারপাশটা অন্ধকার হতে লাগলো। হঠাৎ করেই অন্ধকারে আদ্রিয়ানো হাতটা গিয়ে ঠেকল নরম তুলতুলে একটা হাতের ওপর। ছোঁয়া মাত্রই আদ্রিয়ানোর বুঝতে বাকি রইল না, এই চেনা হাতটি ঠিক কার হতে পারে। নীলাক্ষী নিজেকে আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আদ্রিয়ানোর শিকারী সহজাত প্রবৃত্তির কাছে সে হেরে গেল। নীলাক্ষীর হাতটি শক্ত করে ধরে আদ্রিয়ানো তার ঠোঁটের কোণে একটা চতুর শয়তানি মুচকি হাসি ফুটিয়ে তুলল। এরপর ধীর পায়ে সুনিপুণ ছন্দে নিজের একদম নিকটে টেনে নিয়ে আসলো তার এই কাঙ্ক্ষিত নিশানাকে। নীলাক্ষীকে দূর থেকে এই দৃশ্য দেখে আর্মান্দো, মিসেস আরন, রোজ, জুলিয়া এবং ছোট্ট আরোয়া সবাই অবাক হয়ে চেয়ে রইল। এত মানুষের ভিড়ে কোনো প্রকার শব্দ ছাড়া আদ্রিয়ানো কিভাবে ঠিকঠাক নীলাক্ষীকে খুঁজে বের করলো তা ভেবেই সবাই বিস্মিত। আরোয়া তাও একটু শব্দ করেছিল, কিন্তু আদ্রিয়ানো ধীরে স্থিরভাবে শুধু নীলাক্ষীর দিকেই এগিয়েছে। তবে আর্মান্দো খুব ভালো করেই জানে আদ্রিয়ানো এখানে উপস্থিত প্রতিটি মানুষের গায়ের সুবাস বা পারফিউমের গন্ধ খুব ভালো করে চেনে। সে চাইলেও অন্য যে কাউকে ধরতে পারত, কিন্তু সে ইচ্ছা করে শুধু নীলাক্ষীকে তাড়া করেছে। বোকা নীলাক্ষী হয়তো তাও জানেই না। সে ভাবছে এটা নিশ্চয়ই এক দুর্ঘটনা। সে হয়তো এমনি এমনি ধরা পড়ে গেছে। নীলাক্ষী হাত ধরে আদ্রিয়ানো এক হ্যাঁচকা টান দিল। আচমকা এই টানে নিজেকে সামলাতে না পেরে নীলাক্ষী সরাসরি আদ্রিয়ানোর শক্ত চওড়া বক্ষের ওপর আছড়ে পড়ল। আহ করে চিৎকার করে উঠল নীলাক্ষী। পর মুহূর্তেই আদ্রিয়ানোর দুটো বলিষ্ঠ হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নীলাক্ষীর সরু কোমর। আদ্রিয়ানোর মুখে ভাব ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, চোখ দুটো বাঁধা যেন কিছুই হয়নি, এমন এক ধীরস্থির শান্ত শান্ত ভাব। আদ্রিয়ানোর বুকের সাথে কান লেগে আছে নীলাক্ষীর। এই অতিমানবীয়
শান্ত লোকটার বুকের ভেতরে ঝড়টা শুধু সেই শুনতে পাচ্ছে। আরদিয়ানের হৃদয় জন্তুটি ধূপ ধাপ করে তীব্র গতিতে কাঁপছে, অথচ তার চেহারায় এক বিন্দু অস্থিরতা নেই। মানুষ এতটা শান্ত মুখোশ পরে কিভাবে নিজের ভেতরে আলো লুকিয়ে রাখতে পারে, তা ভেবে নীলাক্ষী শিউরে উঠল। আরদিয়ানো তপ্ত ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে নীলাক্ষীর নরম ত্বকে। সেই উষ্ণতায় নীলাক্ষীর মনে হলো তার সারা শরীর যেন এক অদ্ভুত আবেশে ঝলসে যাচ্ছে। আরদিয়ানো এই আচমকা আলিঙ্গনে নীলাক্ষীর বুকের ভেতরটা ধক করে উঠল। তার সমস্ত শরীর মুহূর্তের মধ্যেই জমে বরফ হয়ে গেল। এই পুরুষালী রূপ, বুনো সুবাস আর গায়ের তপ্ত ওম নীলাক্ষীকে এক মায়াবী জালে বন্দি করে ফেলছিল, যা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। লজ্জা আর এক অজানা ভয়ে সে আদ্রিয়ানের বুক থেকে ছিটকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো। কিন্তু আদ্রিয়ানের দুই হাতের বাঁধন এত শক্ত ছিল যে নীলাক্ষীর মতো একটা ছোট্ট মেয়ের পক্ষে সেখান থেকে 1 ইঞ্চি নড়ার ক্ষমতাও ছিল না। এদিকে আরমান্দ পাশ থেকে আলতো করে আরোয়ার চোখ দুটো হাত দিয়ে ঢেকে দিল। কিন্তু চঞ্চল আরোয়া হাতটা সরিয়ে দিয়ে এক গাল হেসে দৃশ্যটি দেখতে লাগলো, যেন তার সামনে কোনো রোমান্টিক সিনেমার সুন্দর দৃশ্য চলছে। দূর থেকে মিসেস আরন আর রোজ এই গভীর রোমান্টিক রসায়ন দেখে কিছুটা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিলেন। আর জুলিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি করবে আরদিয়ানো? আর নীলাক্ষী তখনও তার শক্ত বাঁধনে বন্দী হয়ে, এক বুক কাঁপানো অনুভূতি আর তীব্র লজ্জায় নিজেকে মুক্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়েই যাচ্ছে। শুধু অস্পষ্ট সুরে বলল, স্যার স্যার ছাড়ুন আমাকে, আমি নীলাক্ষী, আরোয়া নই। আই নো স্টুপিড, বলল আদ্রিয়ানো। আরোয়া নীলাক্ষীর হাত থেকে কালো কাপড়টি নিয়ে ধীরে ধীরে আরদিয়ানোর দিকে এগিয়ে গেল। এদিকে আরদিয়ানো এক হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আরোয়ার মুখোমুখি হলো, যেন ছোট্ট মেয়েটির সুবিধা হয়। আরোয়া তার ছোট্ট তুলতুলে দুটি হাত দিয়ে বারবার আরদিয়ানোর চোখে কাপড়টি বেঁধে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই তার কুচি হাত গলে কাপড়টি ফসকে যাচ্ছে। কোনোভাবেই আরদিয়ানোর চোখ দুটো ঠিকঠাক বাঁধতে পারছে না সে। চারপাশে এক থমথমে নীরবতা। বিষণ্ণ ও কৌতূহলী দৃষ্টি নিয়ে আরোয়া প্রথমে তাকালো মিসেস অ্যারনের দিকে। তিনি বেশ ভয় পেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে থমথমে দাঁড়িয়ে আছে মিস রোজ। অন্যদিকে আরমান্দ কিছুটা দূর থেকে পুরো দৃশ্যটা দেখছে গভীর মনোযোগ দিয়ে, কিন্তু কেউ আরোয়ার সাহায্যে এগিয়ে আসছে না। কোনো উপায় না পেয়ে আরোয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালো নীলাক্ষীর দিকে। নীলাক্ষী দূর থেকেই
আরোয়ার মনের ভেতরে চিন্তা আর অসহায়ত্ব বুঝতে পারল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দু কদম সামনে এগিয়ে আসতেই আরোয়া মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আরোয়াকে বুক ফেটে কিছু বলতে হলো না। তার চোখের আকুতি নীলাক্ষী বুঝে নিয়েছে। আরদিয়ানও এখনো চোখ বন্ধ করে হাঁটু ভাঁজ করে ওভাবেই বসে আছে। হঠাৎ তার নাকের কাছে ভেসে এলো মিষ্টি একটি বেলি ফুলের সুঘ্রাণ। চেনা অথচ অচেনা এক অদ্ভুত অনুভূতিতে তার মনটা আচ্ছন্ন হয়ে গেল। আদ্রিয়ানো আলতো করে নাক টেনে গন্ধটি বুক ভরে নিল। নীলাক্ষী নিঃশব্দে আদ্রিয়ানোর ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। সে সামনাসামনি হলো না, বরং পেছন থেকেই পরম যত্নে দূরত্ব বজায় রেখে আদ্রিয়ানো চোখ দুটো কালো কাপড়ে বেঁধে দিল। বাঁধন শেষ করে নীলাক্ষী দ্রুত আদ্রিয়ানোর কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু সেই বেলি ফুলের মিষ্টি সুঘ্রাণটি আদ্রিয়ানোর নাসিকারন্ধ্রে ঠিকই রয়ে গেল। আদ্রিয়ানোর চোখ বাঁধা অবস্থায় ধীরে পায়ে উঠে দাঁড়াতেই আরমান্দো সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, রুলস নাম্বার 1, কেউ কোনো চিৎকার চেঁচামেচি করবে না। যেমনটা আরদিয়ানো বলেছে। এই বোবামাচি খেলা, আজকে আমরা সবাই বোবামাচি হয়ে থাকব। আমরা সবাই একদম চুপ থাকব, আর আরদিয়ানো আমাদের খুঁজে বের করবে। দেখা যাক। কোনো প্রকার শব্দ ছাড়া আরদিয়ানো কিভাবে এই খেলা খেলে সবাই মনে মনে জানত। আরদিয়ানো সাধারণ কেউ নয়। সে চীন থেকে ব্ল্যাক বেল্ট ট্রেনিং নিয়ে এসেছে। চোখ বন্ধ থাকা অবস্থায় কোনো শব্দ ছাড়াই শুধু নাকের ঘ্রাণ শুনে কিংবা সামান্যতম কম্পন অনুভব করে কিভাবে নিখুঁত নিশানা ভেদ করতে হয়। সেই বিশেষ ট্রেনিং আর নেওয়া আছে। তার ইন্দ্রিয়গুলো সাধারণ মানুষের চেয়ে ঢের বেশি সংক্রামক। আরদিয়ানোর ঠোঁটের কোণে এবার একটা বাঁকা আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। নীলাক্ষী দূর থেকে তার ঠোঁটের সেই তাচ্ছিল্যভরা হাসিটুকু লক্ষ্য করল। সে মনে মনে ভাবল, দেখা যাক কেমন খেলতে পারো বুড়ো দামড়া কোথাকার। চোখ দুটো বেঁধে ফেলতে আরদিয়ানো ঘ্রাণান্বিত যেন এক নিমেষেই তীব্র হয়ে উঠল। চারপাশের চেনা জগৎটা চোখের আড়ালে চলে যেতেই নাকে এসে ধাক্কা দিল বেলি ফুলের এক তীব্র মিষ্টি সুবাস। অবাক করার মতো বিষয়, চোখ খোলা অবস্থায় এই অদ্ভুত সুন্দর গন্ধটি সে আগে কখনো এভাবে টের পায়নি। নেশাতুর সেই সুবাসকে অনুসরণ করে অন্ধের মতো এক পা দুই পা করে এগোতে লাগলো সে। প্রতিটি পদক্ষেপ আদ্রিয়ানোকে টেনে নিয়ে যাচ্ছিল বেলি ফুলের গন্ধে মাতাল করে রাখা সেই রহস্যময়ী মেয়েটির দিকে। নীলাক্ষী লুকিয়ে আছে, ঘাপটি মেরে। সামনে আসবে না এই লোকে। চোখ বন্ধ করে ফেলল। নীলাক্ষী আরদিয়ানোর যত সামনে আসছে বুক ধুকপুক করছে। নীলাক্ষী ধীরে ধীরে চারপাশটা অন্ধকার হতে লাগলো।
হঠাৎ করে অন্ধকারে আরদিয়ানোর হাতটা গিয়ে ঠেকল নরম তুলতুলে একটা হাতের ওপর। ছোঁয়া মাত্রই আরদিয়ানোর বুকে বুঝতে বাকি রইল না এই চেনা হাতটি ঠিক কার হতে পারে। নীলাকে নিজেকে আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আরদিয়ানোর শিকারী সহজাত প্রবৃত্তির কাছে সে হেরে গেল। নীলাকে হাতটি শক্ত করে ধরে আরদিয়ানো তার ঠোঁটের কোণে একটা চতুর শয়তানি মুচকি হাসি ফুটিয়ে তুলল। এরপর ধীরে পায়ে সুনিপুণ ছন্দে নিজের একদম নিকটে টেনে নিয়ে আসলো তার এই কাঙ্ক্ষিত নিশানাকে। নীলাক্ষীকে দূর থেকে এই দৃশ্য দেখে আরমান্দ, মিসেস আরন, রোজ, জুলিয়া এবং ছোট্ট আরোয়া সবাই অবাক হয়ে চেয়ে রইল। এত মানুষের ভিড়ে কোনো প্রকার শব্দ ছাড়া আরদিয়ানো কিভাবে ঠিকঠাক নীলাক্ষীকে খুঁজে বের করলো তা ভেবে সবাই বিস্মিত। আরোয়া তাও একটু শব্দ করেছিল, কিন্তু আরদিয়ানো ধীরে স্থিরভাবে শুধু নীলাক্ষীর দিকেই এগিয়েছে। তবে আরমান্দ খুব ভালো করেই জানে আরদিয়ানো এখানে উপস্থিতি প্রতিটি মানুষের গায়ের সুবাস বা পারফিউমের গন্ধ খুব ভালো করে চেনেন। সে চাইলেও অন্য যে কাউকে ধরতে পারত, কিন্তু সে ইচ্ছা করে শুধু নীলাক্ষীকে তাড়া করেছে। বোকা নীলাক্ষী হয়তো তা জানি না। সে ভাবছে এটা নিশ্চয়ই এক দুর্ঘটনা। সে হয়তো এমনি এমনি ধরা পড়ে গেছে। নীলাক্ষীর হাত ধরে আরদিয়ানো এক হ্যাঁচকা টান দিল। আচমকা এই টানে নিজেকে সামলাতে না পেরে নীলাক্ষী সরাসরি আরদিয়ানোর শক্ত চওড়া বক্ষের ওপর আছড়ে পড়ল। আহ করে চিৎকার করে উঠল নীলাক্ষী। পর মুহূর্তে আরদিয়ানোর দুটো বলিষ্ঠ হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নীলাক্ষীর সরু কোমর। আরদিয়ানোর মুখে ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন নেই। চোখ দুটো বাঁধা, যেন কিছুই হয়নি। এমন এক ধীর স্থির শান্ত শান্ত ভাব। আরদিয়ানোর বুকের সাথে কান লেগে আছে নীলাক্ষীর। অতি মানবীয় শান্ত লোকটার বুকের ভেতরে ঝড়টা শুধু সেই শুনতে পাচ্ছে। আরদিয়ানোর হৃদয় যন্ত্রটি ধুকপাক করে তীব্র গতিতে কাঁপছে, অথচ তার চেহারায় এক বিন্দু অস্থিরতা নেই। মানুষ এতটা শান্ত মুখোশ পরে কিভাবে নিজের ভেতরে আলোড় লুকিয়ে রাখতে পারে, তা ভেবে নীলাক্ষী শিউরে উঠল। আরদিয়ানোর তপ্ত ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে নীলাক্ষীর নরম ত্বকে। সেই উষ্ণতায় নীলাক্ষীর মনে হলো তার সারা শরীর যেন এক অদ্ভুত আবেশে ঝলসে যাচ্ছে। আরদিয়ানো এই আচমকা আলিঙ্গনে নীলাক্ষীর বুকের ভেতরটা ধক করে উঠল। তার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। এই পুরুষালী রূপ, বুনে সুবাসার গায়ের তপ্ত অমন নীলাক্ষীকে এক মায়াবী জালে বন্দী করে ফেলেছিল, যা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। লজ্জা আর এক অজানা ভয়ে সে আরদিয়ানোর বুক থেকে ছিটকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো। কিন্তু আরদিয়ানোর দুই হাতের বাঁধন
এত শক্ত ছিল যে নীলাক্ষীর মতো একটা ছোট্ট মেয়ের পক্ষে সেখান থেকে 1 ইঞ্চি নড়ার ক্ষমতাও ছিল না। এদিকে আরমান্দ পাশ থেকে আলতো করে আরোয়ার চোখ দুটো হাত দিয়ে ঢেকে দিল, কিন্তু চঞ্চল আরোয়া হাতটা সরিয়ে দিয়ে একগাল হেসে দৃশ্যটি দেখতে লাগলো, যেন তার সামনে কোনো রোমান্টিক সিনেমার সুন্দর দৃশ্য চলছে। দূর থেকে মিসেস আরন আর রোজ এই গভীর রোমান্টিক রসায়ন দেখে কিছুটা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিলেন, আর জুলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি করবে আরদিয়ানো? আর নীলাক্ষী তখনও তার শক্ত বাঁধনে বন্দী হয়ে, এক বুক কাঁপানো অনুভূতি আর তীব্র লজ্জায় নিজেকে মুক্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু স্পষ্ট সুরে বলল, চাচা ছাড়ুন আমাকে, আমি নীলাক্ষী, আরোয়া নয়। আই নয়, স্টপ ইট, বলল আরদিয়ানো। আরোয়া নীলাক্ষীর হাত থেকে কালো কাপড়টি নিয়ে ধীরে ধীরে আরদিয়ানোর দিকে এগিয়ে গেল। ওদিকে আরদিয়ানো এক হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আরোয়ার মুখোমুখি হলো, যেন ছোট্ট মেয়েটির সুবিধা হয়। আরোয়া তার ছোট্ট তুলতুলে দুটি হাত দিয়ে বারবার আরদিয়ানোর চোখে কাপড়টি বেঁধে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই তার কুঁচে হাত গলে কাপড়টি ফসকে যাচ্ছে। কোনোভাবেই আরদিয়ানোর চোখে দুটো ঠিকঠাক বাঁধতে পারছে না। সে চারপাশে এক থমথমে নীরবতা, বিষণ্ণ কৌতূহলী দৃষ্টি নিয়ে। আরোয়া প্রথমে তাকালো মিসেস অ্যারনের দিকে। তিনি বেশ ভয় পেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে থমকে দাঁড়িয়ে আছে মিস রোজ। অন্যদিকে আরমান্দ কিছুটা দূর থেকে পুরো দৃশ্যটা দেখছে গভীর মনোযোগ দিয়ে, কিন্তু কেউ আরোয়ার সাহায্যে এগিয়ে আসছে না। কোনো উপায় না পেয়ে আরোয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালো নীলাক্ষীর দিকে। নীলাক্ষী দূর থেকে আরোয়া মনের ভেতরে দ্বিধা আর অসহায়ত্ব বুঝতে পারল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দুকদম সামনে গিয়ে আসতেই আরোয়া মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আরোয়াকে বুক ফেটে কিছু বলতে হলো না। তার চোখের আকুতি নীলাক্ষী বুঝে নিয়েছে। আরদিয়ানো এখনো চোখ বন্ধ করে হাঁটু ভাঁজ করে ওভাবেই বসে আছে। হঠাৎ করে তার নাকের কাছে ভেসে এলো মিষ্টি একটি বেলে ফুলের সুঘ্রাণ। চেনা অথচ অচেনা এই অদ্ভুত অনুভূতিতে তার মনটা আচ্ছন্ন হয়ে গেল। আরদিয়ানো আলতো করে নাক টেনে গন্ধটি বুক ভরে নিল। নীলাক্ষী নিঃশব্দে আরদিয়ানোর ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। সে সামনাসামনি হলো না, বরং পেছন থেকেই পরম যত্নে দূরত্ব বজায় রেখে আরদিয়ানো চোখ দুটো কালো কাপড়ে বেঁধে দিল। বাঁধন শেষ করে নীলাক্ষী দ্রুত আরদিয়ানোর কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু সেই বেলে ফুলের মিষ্টি সুঘ্রাণটি আরদিয়ানোর নাসিকারন্ধ্রে ঠিকই রয়ে গেল।
আরদিয়ানোর চোখ বাঁধা অবস্থায় ধীরে পায়ে উঠে দাঁড়াতেই আরমান্দ সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, রুলস নাম্বার 1, কেউ কোনো চিৎকার চেঁচামেচি করবে না, যেমনটা আরদিয়ানো বলেছে। এটা বোবামাসি খেলা, আজকে আমরা সবাই বোবামাসি হয়ে থাকব। আমরা সবাই একদম চুপ থাকব, আর আরদিয়ানো আমাদের খুঁজে বের করবে। দেখা যাক কোনো প্রকার শব্দ ছাড়া আরদিয়ানো কিভাবে এই খেলা খেলে। সবাই মনে মনে জানতো আরদিয়ানো সাধারণ কেউ নয়। সে চীন থেকে ব্ল্যাক বেল্ট ট্রেনিং নিয়ে এসেছে। চোখ বন্ধ থাকা অবস্থায় কোনো শব্দ ছাড়াই শুধু নাকে ঘ্রাণ শুকে কিংবা সামান্যতম কম্পন অনুভব করে কিভাবে নিখুঁত নিশানা ভেদ করতে হয়। সেই বিশেষ ট্রেনিং তার দেওয়া আছে। তার ইন্দ্রিয়গুলো সাধারণ মানুষের চেয়ে ঢের বেশি সক্রিয়। আরদিয়ানোর ঠোঁটের কোণে এবার একটা বাঁকা আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। নীলাক্ষী দূর থেকে তার ঠোঁটের সেই তাচ্ছিল্য ভরা হাসিটুকু লক্ষ্য করল। সে মনে মনে ভাবল, দেখা যাক কেমন খেলতে পারো। ও বুড়ো দামড়া কোথাকার। চোখ দুটো বেঁধে ফেলতে আরদিয়ানো ঘ্রাণেন্দ্রিয় যেন এক নিমিষেই তীব্র হয়ে উঠল। চারপাশের চেনা জগৎটা চোখের আড়ালে চলে যেতেই নাকে এসে ধাক্কা দিল বেলি ফুলের এক তীব্র মিষ্টি সুবাস। অবাক করার মতো বিষয়, চোখ খোলা অবস্থায় এই অদ্ভুত সুন্দর গন্ধটা সে আগে কখনোই এভাবে টের পায়নি। নেশাতুর সেই সুবাসকে অনুসরণ করে অন্ধের মতো এক পা দুই পা করে এগোতে লাগল সে। প্রতিটি পদক্ষেপে আদ্রিয়ানোকে টেনে নিয়ে যাচ্ছিল বেলি ফুলের গন্ধে। মাতাল করে রাখা সেই রহস্যময়ী মেয়েটির দিকে। নীলাক্ষী লুকিয়ে আছে ঘাপটি মেরে। সামনে আসবে না এই লোকের। চোখ বন্ধ করে ফেলল নীলাক্ষী আরদিয়ানোর যত সামনে আসছে। বুক ধুক ধুক করছে। নীলাক্ষী ধীরে ধীরে চারপাশটা অন্ধের মতো দেখতে লাগলো। হঠাৎ করে অন্ধকারে আরদিয়ানো হাতটা গিয়ে ঠেকল নরম তুলতুলে একটা হাতের উপর। ছোঁয়া মাত্রই আরদিয়ানো বুঝতে বাকি রইল না এই চেনা হাতটি কার হতে পারে। নীলাক্ষী নিজেকে আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আরদিয়ানো শিকার সহজাত প্রবৃত্তির কাছে হেরে গেল। নীলাক্ষী হাতটি শক্ত করে ধরে আরদিয়ানো তার ঠোঁটের কোণে একটা চতুর শয়তানি মুচকি হাসি ফুটিয়ে তুলল। এরপর ধীরে পায়ে সুনিপুণ ছন্দে নিজের একদম নিকটে টেনে নিয়ে আসলো তার এই কাঙ্ক্ষিত নিশানাকে। নীলাক্ষীকে দূর থেকে এই দৃশ্য দেখে আরমান্দ, মিসেস আরন, রোজ, জুলিয়া এবং ছোট্ট আরোয়া সবাই অবাক হয়ে চেয়ে রইল। এত মানুষের ভিড়ে কোনো প্রকার শব্দ ছাড়া আরদিয়ানো কিভাবে ঠিকঠাক নীলাক্ষীকে খুঁজে বের করল, তা ভেবেই সবাই বিস্মিত। আরোয়া তাও একটু শব্দ করেছিল, কিন্তু আরদিয়ানো স্থিরভাবে শুধু নীলাক্ষীর দিকেই এগিয়েছে।
তবে আরমান্দো খুব ভালো করেই জানে আরদিয়ানো এখানে উপস্থিত প্রতিটি মানুষের গায়ে সুবাস বা পারফিউমের গন্ধ খুব ভালো করে চেনে। সে চাইলেও অন্য যে কাউকে ধরতে পারত, কিন্তু সে ইচ্ছা করে শুধু নীলাক্ষীকে তাড়া করেছে। বোকা নীলাক্ষী হয়তো তা জানি না, সে ভাবছে এটা নিশ্চয়ই এক দুর্ঘটনা, সে হয়তো এমনি এমনি ধরা পড়ে গেছে। নীলাক্ষীর হাত ধরে আরদিয়ানো এক হ্যাঁচকা টান দিল। আচমকা এই টানে নিজেকে সামলাতে না পেরে নীলাক্ষী সরাসরি আরদিয়ানের শক্ত চওড়া বক্ষের ওপর আছড়ে পড়ল। আহ করে চিৎকার করে উঠল নীলাক্ষী। পর মুহূর্তে আরদিয়ানোর দুটো বলিষ্ঠ হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নীলাক্ষীর সরু কোমর। আরদিয়ানোর মুখের ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, চোখ দুটো বাঁধা যেন কিছুই হয়নি, এমন এক ধীর শান্ত শান্ত ভাব। আরদিয়ানোর বুকের সাথে কান লেগে আছে নীলাক্ষীর। এই অতি মানবীয় শান্ত লোকটার বুকের ভেতরে ঝড়টা শুধু সেই শুনতে পাচ্ছে। আরদিয়ানোর হৃদয় যন্ত্রটি ধূপধাপ করে তীব্র গতিতে কাঁপছে, অথচ তার চেহারায় এক বিন্দু অস্থিরতা নেই। মানুষ এতটা শান্ত মুখোশ পরে কিভাবে নিজের ভেতরে আলো লুকিয়ে রাখতে পারে, তা ভেবে নীলাক্ষী শিউরে উঠল। আরদিয়ানোর তপ্ত ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে নীলাক্ষীর নরম ত্বকে। সেই উষ্ণতায় নীলাক্ষীর মনে হলো তার সারা শরীর যেন এক অদ্ভুত আবেশে ঝলসে যাচ্ছে। আরদিয়ানোর এই আচমকা আলিঙ্গনে নীলাক্ষীর বুকের ভেতরটা ধক করে উঠল। তার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। এই পুরুষালী রূপ, বনের সুবাস আর গায়ের তপ্ত নীলাক্ষীকে এক মায়াবী জালে বন্দী করে ফেলেছিল, যা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। লজ্জা আর এক অজানা ভয় সে আরদিয়ানোর বুক থেকে ছিটকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগল। কিন্তু আরদিয়ানোর দুই হাতের বাঁধন এত শক্ত ছিল যে নীলাক্ষীর মতো একটা ছোট্ট মেয়ের পক্ষে সেখান থেকে 1 ইঞ্চি নড়ার ক্ষমতাও ছিল না। এদিকে আরমান্দো পাশ থেকে আলতো করে আরোয়ার চোখ দুটো হাত দিয়ে ঢেকে দিল। কিন্তু চঞ্চল আরোয়া হাতটা সরিয়ে দিয়ে এক গাল হেসে দৃশ্যটি দেখতে লাগল, যেন তার সামনে কোনো রোমান্টিক সিনেমার সুন্দর দৃশ্য চলছে। দূর থেকে মিসেস আরন আর রোজ এই গভীর রোমান্টিক রসায়ন দেখে কিছুটা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিলেন। আর জুলিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি করবে আরদিয়ানো? আর নীলাক্ষী তখনও তার শক্ত বাঁধনে বন্দী হয়ে এক বুক কাঁপানো অনুভূতি আর তীব্র লজ্জায় নিজেকে মন্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু অস্পষ্ট সুরে বলল, স্যার ছাড়ুন আমাকে, আমি নীলাক্ষী, আরা নই। আই নো, স্টপ ইট, বলল আরদিয়ানো। একটি হেলিকপ্টার ল্যান্ড করেছে আরদিয়ানো পেন্ট হাউসে। ইঞ্জিনের মৃদু ও গম্ভীর
গুঞ্জন ভেদ করে ভেতরের লবিতে বিরাজ করছে এক থমথমে নিস্তব্ধতা। ব্যাকলিট অন্ধকারে আবছা আলোয় জানালার পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ, পরনে কুচকুচে কালো টি-শার্ট, তারপর আঁটসাঁট বুলেট প্রুফ জ্যাকেট এবং শরীর বেয়ে নেমে যাওয়া কালো লম্বা ওভারকোট, কালো লেদারের বুট, কোমরের বেল্টের ব্যাকলে সোনা ও হিরে দিয়ে খোদাই করা এক হিংস্র সিংহের অবয়ব। চোখে লেগে আছে একজোড়া অত্যাধুনিক মিলিটারি গ্লোড বাইনাকুলার, যা দিয়ে সে মেঘের আড়াল ভেদ করে নিচের পৃথিবীকে মেপে চলেছে। কবজিতে বাঁধা দামি ঘড়ির কাঁটা জানাল দিচ্ছে, সময়ের চাকায় এক চুলও এদিক ওদিক হওয়ার জো নেই। সে আর কেউ নয়, আরদিয়ানো, অপরাধ সাম্রাজ্য বেতাজ বাদশাহ, যাকে চেনে দ্য ডেভিল কিং নামে। কিছুক্ষণ আগেই ইতালি সেই বিশাল পেন্টহাউসের লবিতে নেমে এসেছিল জেটটি। আরদিয়ানো নিজের সবকটি আগ্নেয়াস্ত্র নিখুঁতভাবে শরীরে গুঁজে নেওয়ার সময় তার মনে পড়েছিল এক অদ্ভুত সংকেতের কথা। নিচে এসে সে দেখতে পায় জুলিয়া কোলে ছটফট করছে আরোয়া, আর তার পাশে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নীলাক্ষী। অন্য এক কোণে দাঁড়িয়ে আছেন মিসেস অ্যারন। পেন্টহাউসের সুরক্ষিত স্থানে লুকা আর লিকে আটকে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু এই বিশাল প্রাসাদে নীলাক্ষী আর আরোয়াকে একা রেখে যেতে মনে সায় দিচ্ছিল না। আরদিয়ানোর শত্রুর চোখ কখন কোথায় হানা দেয় তা বলা মুশকিল। আরদিয়ানো রিস্ক নিতে চায় না, অন্তত আরোয়া নীলাক্ষীকে নিয়ে। কিছু একটা ভেবে মাথায় হাত বুলিয়ে আরদিয়ানো তার বিশ্বস্ত সঙ্গী আরমান্দোর দিকে তাকালো। গম্ভীর গলায় আদেশ দিল, গেট দেম রেডি। হঠাৎ এমন আদেশে আরমান্দো কিছুটা থমকে গেল। সে খানিকটা ভ্রু কুঁচকে জানতে চাইল, কি বললে? আরদিয়ানো এবার স্পষ্ট ও ধীর কণ্ঠে বলল, নীলাক্ষী আর আরোয়াকে রেডি হতে বলো, ওরা আমার সাথে যাবে। এত দূর আমি ওদের একা ফেলে রেখে যাব না। কথাগুলো বলে আরদিয়ানো আর এক মুহূর্তেও দাঁড়ালো না। লুকা আর নিকোর সাথে নিজস্ব কিছু ব্যক্তিগত হিসাব নিকাশ চুকানো বাকি আছে। আন্ডারওয়ার্ল্ডের কিছু জরুরি আলাপ সারতে সে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। ডেভিল কিং এর চলে যাওয়ার দিকে তাকিয়ে আরমান্দো ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে ধীরে পায়ে জুলিয়ার কাছে এগিয়ে গিয়ে বলল, আরোয়াকে রেডি করে দাও, কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। তারপর নীল চোখের অধিকারিণী নীলাক্ষীর দিকে তাকিয়ে যোগ করল, তুমিও যাও, রেডি হয়ে নাও। আমরা বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা কানে পৌঁছানো মাত্রই নীলাক্ষীর পুরো মুখাবয়ব যেন এক নিমিষে উজ্জ্বল হয়ে উঠল। চোখের মনেতে খেলে গেল খুশির ঝলক। কতদিন, কত দীর্ঘ মাস কেটে গেছে সে নিজের মাতৃভূমি ছেড়ে
এই পরবাসে বন্দী হয়ে আছে। বুকের ভেতরটা এতদিন ধরে ঘরের জন্য, দেশের মাটিতে জন্য খা খা করছিল। দেশে ফিরে যাওয়ার এই অসীম সুযোগ পেয়ে তার মনে এক সপ্ত আশার প্রদীপ জ্বলে উঠল। নীলাক্ষীর মনে হলো, একবার যদি কোনোভাবে বাংলাদেশের মাটিতে পা রাখা যায়, তবে এই নরকগঞ্জ থেকে পালানোর একটা না একটা পথ সে ঠিকই খুঁজে বের করতে পারবে। নিজের ভেতরে সেই ব্যাকুলতা আড়াল করে সে দ্রুত মাথা নেড়ে খুশিতে ডগমগ হয়ে বলল, ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে আসছি। নীলাক্ষীর এই অতি উৎসাহ এবং এত তাড়াতাড়ি রাজি হয়ে যাওয়া দেখে আরমান্দর চোখের চাইনি একটু শুরু হয়ে এলো। কপালে পড়ল হালকা ভাঁজ। যদিও আন্ডারওয়ার্ল্ডের এই চতুর খেলোয়াড়ের বুঝতে বাকি রইল না যে নীলাক্ষীর এই আকস্মিক খুশির আসল কারণটা কি। সে মনে মনে হাসল, তারপর কিছু একটা ভেবে জুলিয়ার দিকে তাকিয়ে বলল, তুমিও তৈরি হয়ে নাও, আরও দেখা ভালোর জন্য তোমাকেও মাঝে মধ্যে লাগবে। আর মিসেস অ্যারন, আপনিও রেডি হয়ে যান, রেডি হয়ে আসুন। সবাই যখন প্রস্তুত হলো, তখন তাদের নিয়ে যাওয়া হলো পেন্ট হাউসের 8ম তলার বিশেষ হেলিপ্যাডে, যেখান থেকে প্রাইভেট হেলিকপ্টারে করে তারা পৌঁছালো ইতালির এক গোপন ও সুরক্ষিত রানওয়েতে। সেখানে আগে থেকে প্রস্তুত ছিল আর্দিয়ানোর ব্যক্তিগত সেই কুচকুচে কালো রঙের আলটা লাক্সারি প্রাইভেট জেটটি। লুকে আর নিকোর সাথে ঠিক কী রফা হয়েছে তা আদ্রিয়ানো এখনো আরমান্দোকে খোলসা করে বলেনি। তবে আদ্রিয়ানো যখন জেটে এসে প্রবেশ করল, তখন তাকে দেখাচ্ছিল এক জীবন্ত যমদূতের মতো। কালো ওভারকোট আর ট্রাক সানগ্লাসের আড়ালে তার রহস্যময় ব্যক্তিত্ব যেন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। এদিকে আরমান্দো কোনো অংশে কম যায়নি। সেও ঠিক একই রকম কালো যুদ্ধসাজ্জে সজ্জিত। দূর থেকে যে কেউ দেখলে ভাববে এরা দুই ভাই, অথচ তারা রক্তের সম্পর্কের চেয়েও গভীর। দুটি ভিন্ন শরীর, কিন্তু এক আত্মা। দুই পরম বন্ধু, দুই চিরকাল সহযোদ্ধা। জেটের ভিতরে বসে আছি, পাইলটের সাথে আরমান্দো, পিছনে আর্দিয়ানো ও নীলাক্ষী, মাঝে আরোয়া, তাদের পিছনে জুলিয়া, মিসেস অ্যারন। নীলাক্ষী বারবার ঘাড় ঘুরিয়ে দেখছে আর্দিয়ানোকে। চোখ দুটো না চাইতেও বারবার সেখানেই চলে যাচ্ছে। আর্দিয়ানো বলল, রূপ নতুন করে জ্বালায়নি আমার, আগে থেকেই সুন্দর, খেয়ে ফেলবি। আর্দিয়ানোর এমন কথায় যার পর নয় অবাক হলো নীলাক্ষী। মনে মনে বলল, বাংলাদেশ যাই একবার, তারপর আমার টিকিটও পাবেন না। আর্দিয়ানো চোখ বন্ধ রেখেই বলল, স্বপ্নে। নীলাক্ষী জানালার বাইরের দিকে মনোনিবেশ করল। ইতালি থেকে আকাশপথে বাংলাদেশের দূরত্ব ঘুচিয়ে দিতে প্রাইভেট জেটটির সময় লাগলো
মাত্র 8 ঘন্টা। এই 8টি ঘন্টা সেটের ভেতর অদ্ভুত এক মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাটল। একদিকে আর্দিয়ানের পাথুরে নীরবতা, অন্যদিকে নীলাক্ষীর বুকে ধুকপুকানি আর মুক্তির স্বপ্ন।